বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের 4th চ্যাপ্টার। তোমরা ইতিমধ্যে প্রথম 3টি চ্যাপ্টার ক্লাস করেছো। 3rd চ্যাপ্টার আমি শুরু করেছিলাম, পরে সেটি আমাদের নুসরাত জারিন অ্যানি ম্যাডাম কন্টিনিউ করেছে। এখন আমি 4th চ্যাপ্টার শুরু করছি। আজকে আমাদের 4th চ্যাপ্টারের আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে তোমরা জানো যে এই চ্যাপ্টারটাতে কি রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখানে রয়েছে সমাজবিজ্ঞানের যে বেসিক কনসেপ্টস গুলো, এগুলোকে ডিফাইন করা এবং এগুলোকে ভালো করে বুঝতে পারা। কারণ এই কনসেপ্টস গুলো তোমাদের কাছে যদি পরিষ্কার না থাকে, তাহলে পুরো সমাজবিজ্ঞান বিষয়টি বুঝতে তোমাদের অসুবিধা হবে। সেই জন্য এইখানে কিছু তোমার ওভারল্যাপিং থাকে অনেক সময়। এমনকি আমাদের যারা সমাজবিজ্ঞানী তারাও এগুলো ডিফাইন করার সময় কোনো কোনো জায়গায় দেখা গেছে যে কিছু কন্ট্রাডিক্টরি ইনফরমেশন থাকে, সেগুলো মাথায় রেখেই তোমাদেরকে এই কনসেপ্টগুলো পড়তে হবে, জানতে হবে। আমি ক্লাসে যেই ইন্ডিকেটরস প্রতিটা কনসেপ্টের জন্য যেই ধারণাগুলো দেব, তোমরা সেই বিষয়গুলি ভালো মতো তোমরা মনে রাখবে। আমি প্রত্যেকটি কনসেপ্ট যখন ক্লাস নিব, প্রতিটা কনসেপ্টের জন্য অন্তত 2 থেকে 3টা এমন কিছু ভাইটাল ইন্ডিকেটরস, কিছু ভাইটাল তোমার ইনফরমেশন থাকবে, সেটি মনে রাখবে। তাহলে তোমার এই একটা থেকে আরেকটার তোমার এগুলোকে তোমাদের বুঝতে সহায়ক হবে। আমাদের মূল বিষয় ছিল যে কনসেপ্ট অফ সোশিওলজি, বেসিক কনসেপ্ট অফ সোশিওলজি। আমরা এখান থেকে শুরু করব। এই বেসিক কনসেপ্ট অফ সোশিওলজির মধ্যে অনেকগুলো কনসেপ্ট থাকবে। সোসাইটি, যেটা একেবারেই মৌলিক, যেটা থেকে আমরা শুরু করি। তারপরে থাকবে ইনস্টিটিউশন, স্ট্রাটিফিকেশন, সোশ্যাল গ্রুপ, কালচার, সিভিলাইজেশন। এই ধরনের যে একেবারেই যেই বিষয়গুলি ভালো মতো ডিফাইন না করলে সমাজবিজ্ঞান বোঝা যায় না, বুঝতে অসুবিধা হয়। এগুলোর আমাদের যে দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনে কিন্তু এগুলোর কিছু মিসনোমার, আমরা যেটাকে বলি যে ভুল ধারণা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, এবং বিশেষ করে দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে। সেটি কিন্তু তোমরা ভালো মতো মনে রাখবে যে অ্যাকচুয়ালি অ্যাজ এ সোশিওলজিক্যাল টার্ম তুমি কি মিন করছো, সেটা কিন্তু বুঝতে হবে। আর পরীক্ষার জন্য বিশেষ করে তোমাদের মনে রাখতে হবে যে আমি প্রত্যেকটি কনসেপ্টের ক্ষেত্রে 2-3টা করে ইন্ডিকেটরস দিয়ে দেব, যে যেইটা দিয়ে তোমরা একটা থেকে আরেকটাকে আলাদা করবে। তো লেটস মুভ অন, আমরা তাহলে সামনে এগিয়ে যাই। যে আজকে আমরা কোন সব বিষয়গুলি আলোচনা করব, এবং আজকের এই ক্লাসগুলো যদি তোমরা করো এবং তারপরে, তাহলে তোমরা যেই বিষয়গুলি তোমাদের কাছে খুব পরিষ্কার হবে সেটি হলো যে সোসাইটি, কালচার, সিভিলাইজেশন, এই সমস্ত প্রত্যয়গুলি তোমাদের কাছে পরিষ্কার হবে এবং তোমরা এগুলি ব্যাখ্যা করতে পারবে। তোমরা তোমাদের দৈনন্দিন জীবন থেকে উদাহরণ দিতে পারবে। তোমরা এগুলোকে নিজেরা যখন তোমরা কিছু লিখবে, প্রকাশ করবে, তখন সেগুলোকে সার্থকভাবে ব্যবহার করতে পারবে। এটি হচ্ছে যে আজকের ক্লাসের আমাদের আউটকাম, আজকের ক্লাসের যে শিক্ষণফল সেটি। তো আমরা জানি যে তোমাদের যেই সব বিষয় রয়েছে, সেই বিষয়গুলি আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি, আমরা সেগুলো আলোচনা করব। প্রথমে আমরা দেখি যে সোসাইটি প্রত্যয়টি দিয়ে আমরা শুরু করব। সোসাইটি বলতে আমরা কি বোঝাই? দেখো যে আমরা একটা মনিটরে তোমরা ছবি দেখতে পাচ্ছ, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে যে সমস্ত মানুষেরা আছে তারা ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট রেস, ডিফারেন্ট সোসাইটি, ডিফারেন্ট কালার্স, ডিফারেন্ট প্রফেশন, ডিফারেন্ট এইজেস, এসব থেকে এসেছেন। কিন্তু সবাই মিলে দেখো এক জায়গা আছে এবং তারা
সামনের দিকে অগ্রসর হচ্ছেন। তার মানে কি, যে কোনো উদ্দেশ্য সাধন করতে যাচ্ছেন। আমরা ছবিটা দেখে যতটা অনুমান করতে পারি যে তারা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদান করছেন। দিস ইজ সোশ্যাল অ্যাক্টিভিটিস। সোশ্যাল অ্যাক্টিভিটিস তাহলে যখন আমরা বলছি, সোশ্যাল অ্যাক্টিভিটিস দ্বারা আমরা কি প্রকাশ করছি? সোশ্যাল অ্যাক্টিভিটিস মিন্স গ্রুপ অ্যাক্টিভিটিস। সোশ্যাল অ্যাক্টিভিটিস মিন্স coordinated activities. Social activities means cooperation, activities with full cooperation. Social activities means activities with relationship. Social activities means activities under the interaction, process of social interaction. এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা এই জিনিসগুলোকে মিলেই কিন্তু সোসাইটি হয়। তাহলে সোসাইটি হতে হলে আমাদের ধারণা আছে, দেখো সোসাইটি বলতে কিন্তু অনেক কিছু বোঝানো হয়। যেমন তোমরা হিস্ট্রিক্যালি জানো যে মোহামেডান লিটারারি সোসাইটি, আসলে এখানে কি বোঝানো হয়েছে? সোশিওলজিক্যালি কিন্তু অত প্রিসাইজ ফর্মে এখানে এই যে সোসাইটি শব্দটি ব্যবহার করা হয় নাই। এমনকি এখন পৃথিবীতে এমনও সোসাইটি আছে যে যার মেম্বার রয়েছে সারা পৃথিবীতে, তারা কেউ পরস্পরকে দেখে না, কারোর সাথে কারো প্রত্যক্ষ, যেটাকে আমরা যে ফিজিক্যাল যে কানেক্টিভিটি সেটা নাই, কিন্তু তারপরেও তারা নিজেদেরকে একটি সোসাইটি বলে মিন করে। তাহলে দেখা যাচ্ছে যে সোসাইটির বেসিক আইডিয়াটা কি? সোসাইটির বেসিক আইডিয়াটা হচ্ছে যে তোমার রিলেশনশিপ, কানেক্টিভিটি, যে তারা পরস্পরের সাথে রিলেটেড আছে। যখন আমরা সোসাইটির কথা বলি, এখানে দেখো তুমি এই ছবিটাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ, যেখানে একটা গ্রাফ, এখানে তোমার অনেকগুলো বৃত্ত আছে এবং অনেক জায়গাতেই এক একটা বৃত্ত কি হয়েছে যে অন্য আর একটা বৃত্তের মধ্যে ঢুকে গেছে। এর দ্বারা কি বোঝানো হচ্ছে? যে সোসাইটির মধ্যে এরকম আরো স্মল গ্রুপস থাকে, আরো ভেরিয়াস কাইন্ডস অফ গ্রুপস থাকে। সেই গ্রুপসগুলো কি হয়, আবার পরস্পরের সাথে কানেক্টেড। অনেক ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস মিলে আবার বৃহত্তর পরিসরে একটা তোমার সোশ্যাল ফর্ম, একটা প্যাটার্ন লাভ করে, একটা কাঠামোগত রূপ লাভ করে, একটা সাংগঠনিক প্রকাশ পায়। সেসব জিনিসগুলো আছে এখানে। দেখো যে ভিজুয়াল এম্পায়ারমেন্ট এটা আছে। আর কি আছে? যে পিপল উইথ আর্টিফিশিয়াল লিমস। আর্টিফিশিয়াল লিমস মানে কি? যেমন কিছু মানুষ আছে যে যারা কি, যে যাদের কোনো কারণে অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে তাদের কোনো একটা অঙ্গহানি হয়েছে, তখন সেখানে কি হয় যে তোমার কৃত্রিম অঙ্গ সংযোজন করা হয়। তো এরকম মানুষ আছে। এইভাবে সমাজের মধ্যে কিন্তু মানুষের নানা পরিচিতি আছে, সেটা বৃহত্তর পরিসরে একরকম। যেমন তুমি যখন আমাদের কলেজে আসছো তখন কিন্তু তুমি স্টুডেন্ট, আবার তুমি যখন তোমার পাড়াতে যাচ্ছ, পাড়াতে গেলেও তোমার ভিন্ন ভিন্ন পরিচয় আছে, যে অমুক বাড়ির ছেলে, যে মোল্লা বাড়ির ছেলে, বা তোমার এই সৈয়দ বাড়ির ছেলে, ইত্যাদি ইত্যাদি। আবার পশ্চিম পাড়ার ছেলে, পূর্ব পাড়ার ছেলে, এটা একটা পরিচিতি আছে। আবার আছে কি, যে পাড়ার একটা তরুণরা আছে, তরুণদের হয়তো একটা ক্লাব থাকতে পারে খেলাধুলা, সেই ক্লাবের তুমি সদস্য। সো এই সব মিলেই কিন্তু তোমার গ্রামে একটা গ্রাম সংগঠন যেটা গড়ে উঠেছে। সোশিওলজির ভাষায় সাধারণত একই গ্রামের অধিবাসীদেরকে আমরা বলে থাকি একটি কমিউনিটি। এখন আরেকটা জিনিস পরিষ্কার থাকতে হবে তোমাদের কাছে, সেটি হচ্ছে যে বাংলাদেশে সাধারণত আমরা এই যে বলে যে কমিউনাল ফিলিং বা কমিউনাল ক্লাশ বা কমিউনাল কনফ্লিক্ট, এইগুলা দ্বারা বলে যে কি, যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব, সম্প্রদায়গত মানসিকতা ইত্যাদি ইত্যাদি। এইটার সাথে কিন্তু আমাদের সোশিওলজিক্যাল টার্মের একেবারেই বলতে গেলে মিল নাই। কারণ এখানে মূলত ধর্ম সম্প্রদায়গুলোকে, ধর্মীয় গোষ্ঠীগুলোকে এখানে এক একটি কমিউনিটি বলতে বোঝানো হয়, কিন্তু আমরা সমাজবিজ্ঞানে কিন্তু সে ওইভাবে বুঝাই না। আমরা যেটা বুঝাই যে কমিউনিটি, সেটি আমি পরে আসবো। ওকে, তো মূল কথা হচ্ছে কি, যে মানুষরা এই যে একত্রে বসবাস করে, তাদের মধ্যে যে নানা ধরনের আবার ছোট ছোট গ্রুপ থাকে। তো কিসের ভিত্তিতে আমরা এটাকে চিহ্নিত করি? কিছু বৈশিষ্ট্য আছে, কিন্তু তার মধ্যে যখন সোসাইটিকে আমরা ডিফাইন করব, তখন আমরা কি করব? এই যে আমাদের যে বেসিক কনসেপ্ট আছে, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি, যে তোমার কি আছে, সোসাইটি আছে, কমিউনিটি আছে, সোশ্যাল গ্রুপ আছে, অ্যাসোসিয়েশন আছে, আরো আছে। আমরা ফার্দার আরো মুভ করব যখন, তখন আমরা দেখতে পাবো। তো মূল কথা হচ্ছে যে কি, তুমি একটা জিনিস অন্তত বুঝতে পারছো, সেটা হচ্ছে যে যখনই আমরা সোসাইটির কথা বলি, সেটা যেই পরিপ্রেক্ষিতেই বলি না কেন, তুমি সেটা ধরতে পারো যে হোল বাংলাদেশ একটা ন্যাশনের প্রেক্ষিতে যদি আমরা বলি, সেটি যেমন আছে, একটি গ্রামের প্রেক্ষিতে বলি সেটি হতে পারে, একটি ক্ষুদ্র পাড়ার ক্ষেত্রে হতে পারে সেটি হতে পারে, আবার ওয়ার্ল্ড পার্সপেক্টিভেও হতে পারে।
ঘটনা যাই হোক না কেন, একটা শর্ত কিন্তু থাকতে হবে সোসাইটি হতে হলে, সেখানে কি, যে গ্রুপ অফ পিপল, মনে রাখবে, কালেকশন অফ পিপল, কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস, কালেকশন অফ, এটি কিন্তু থাকতেই হবে। তাহলে তোমার ফার্স্ট আমাদের যেটা, সেটা হচ্ছে যে কালেকশন অফ ইন্ডিভিজুয়াল কিন্তু আমাদের থাকতে হবে। তারপরে 2 নাম্বার যেটা থাকতে হবে সেটি হচ্ছে কি বলে, যে রিলেশনশিপ। এখানে তোমরা দেখো যে সোসাইটিকে আমরা কিভাবে, সমাজ এই প্রত্যয়টাকে আমরা কিভাবে ডিফাইন করব। প্রথমে দেখো যে সোসাইটিকে আমরা কি বলছি, আমি আগেই বলেছি যে কালেকশন অফ পিপল বা কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস, সেটি কিন্তু আমি বলেছি। এখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এই যে ডেফিনেশনগুলো বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন প্রেক্ষিতে দিয়েছেন, একেবারে মৌলিক যেগুলো আমি সেগুলোই তোমাদেরকে উল্লেখ করছি। যে প্রথম বলা হয়েছে কি, যে ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ। তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, যে ওয়েব মানে কি, যে জালটা কিভাবে তৈরি হয় তোমরা খেয়াল করে দেখো, যে জাল তৈরি হয় কি করে, একটা সুতার সঙ্গে আর একটা সুতাকে জোড়া দিয়ে, এবং সেই সুতোর জোড়াটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে তুমি সেটি কিন্তু খুঁজে পাওয়া খুব দুরূহ, সেটি প্রায় অসম্ভব। কিন্তু মূল কথা হলো কি, যে প্রত্যেকটা সুতা প্রত্যেকটার সঙ্গে যুক্ত আছে, প্রত্যেকটার সঙ্গে যুক্ত আছে। সর্বশেষ প্রান্তে যেটা, একেবারে প্রাথমিক অবস্থায় যেটা আছে, মাঝের দিকে আছে, প্রত্যেকের সঙ্গে কানেক্টেড। দিস ইজ কল্ড সোশ্যাল রিলেশনশিপ। এটি হচ্ছে যে রিলেশনশিপ, এই কানেক্টিভিটি। সোশ্যাল রিলেশনশিপটা হয়, আমি পরে এটা ব্যাখ্যা করছি। তারপরে কি বলছি, এ কালেকশন অফ সেন্টাইন বিং অর সেন্সিবল পারসনস। সেন্সিবল মানে কি, যে সচেতন। সেন্টাইন মানে কি, যে সেন্সেশন থেকে আসছে এটা, যে যা বোধ সম্পন্ন, উইথ ফিলিং, উইথ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, উইথ আন্ডারস্ট্যান্ডিং, উইথ সেন্স, সচেতন ভাবে হতে হবে, অবচেতন ভাবে হলে হবে না। ফর এক্সাম্পল, যে তুমি যদি যাও একটি প্ল্যাটফর্মে, একটা রেলওয়ের প্ল্যাটফর্মে, সেখানে অনেক মানুষ একসাথে আছে, তারা কিন্তু এই যে সচেতন ভাবে তারা একসাথে অনেকগুলো মানুষ আছে। আমি প্রথম বলেছি যে সোসাইটি হতে হলে সেখানে যে অনেকজন মানুষ, কালেকশন অফ পিপুল থাকতে হবে, কিন্তু শুধু কালেকশন অফ পিপুলই সাফিসিয়েন্ট না সোসাইটি গঠন করার জন্য। তারপরে কি থাকতে হবে, যে তাদের মধ্যে একটা সেন্টাইন বিং, যেটা আমি বলেছি, বিং মানে কি, সত্তা বা ব্যক্তি। তো তাদের মধ্যে যে একটা সচেতন সম্পর্ক থাকতে হবে, যে আমরা এখন, তুমি তোমার পাড়াতে, তোমার পাড়ার সমবয়সীদের সঙ্গে যখন মেশো, তখন কিন্তু সেখানে একটা সচেতন তোমার অবস্থান আছে, প্রত্যেকের উপস্থিতি, তার সম্পর্ক, তার অবস্থান সম্পর্কে সচেতন। কিন্তু আমি যে রেল স্টেশনের কথা বললাম, সেটির সাথে কিন্তু এইভাবে একে অপরের সাথে সচেতনভাবে সম্পৃক্ত নয়, সেই জন্যই স্টেশনের যাত্রীদেরকে আমরা সোসাইটি বলি না। তারপরে কি, যার একটা সংজ্ঞা আছে এখানে, পার্মানেন্ট কালেকশন অফ মিউচুয়ালি ইন্টারেক্টেড ইন্ডিভিজুয়াল উইথ কোঅপারেশন। এখানে দুইটা জিনিস আছে। আমি 3 নম্বরে যেটা বললাম, যে এক হলো যে কালেকশন, এটা আমি আগেই বলেছি, কালেকশন অফ পিপুল, কালেকশন অফ পার্সোনালিটিস, কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস, এটা আমি আগেই বলেছি যে মিউচুয়ালি ইন্টারেক্টেড, তার মানে কি, যে তাদের মধ্যে ইন্টারেকশন থাকবে, তারা পরস্পরের সঙ্গে ইন্টারেক্টেড হতে হবে। ইন্টারেকশনের সহজ বাংলা আমরা কি করতে পারি, যে ভাব বিনিময়। ইন্টারেকশনের আমরা সবচেয়ে সহজ বাংলা করি যে ভাব বিনিময়। তাদের মধ্যে একটা ভাব বিনিময় ঘটে, কি হয়, সামাজিক প্রেক্ষিতে। এই যে গ্রুপ রিলেশন, এই গ্রুপ রিলেশনের প্রেক্ষিতে, বাস্তবতায় তাদের মধ্যে একটা ভাব বিনিময় ঘটে, এটাকে আমরা বলি ইন্টারেকশন। তাহলে একজন ব্যক্তির সঙ্গে আর একজন ব্যক্তির এই ইন্টারেকশনটা থাকতে হবে। আর একটা কি, ইন্ডিভিজুয়ালস উইথ কোঅপারেশন, তাদের মধ্যে সহযোগিতার সম্পর্ক থাকতে হবে। কখনই এই কোঅপারেশনটা কি, যে কোঅপারেশনের বিপরীত আইডিয়াটা কি, কনফ্লিক্ট। কোঅপারেশনের বিপরীত আইডিয়াটা কি, তোমার ওয়ার। সো এই কোঅপারেশনের বিপরীত, তাহলে যেখানে ওয়ার আছে, দেয়ার ইজ নো সোসাইটি। যেখানে তোমার কি আছে, যে কনফ্লিক্ট আছে, দেয়ার ইজ নো সোসাইটি। তো সোসাইটি হতে হলে সেখানে মাস্ট কোঅপারেশন থাকতে হবে। তাহলে সোসাইটিকে যখন আমরা সংজ্ঞায়িত করলাম, তুমি নানাভাবে বলতে পারো। কিভাবে, যে তাহলে সমাজ হচ্ছে যে একটি সামাজিক সম্পর্কের জাল, এভাবে তুমি ডিফাইন করতে পারো। তুমি আর কিভাবে বলতে পারো, তুমি বলতে পারো যে সমাজ হচ্ছে যে কিছু সচেতন মানুষের সম্পর্কিত, পরস্পর সম্পর্কিত অবস্থা। তারপরে আমরা কিভাবে বলতে পারি, যে সমাজ হচ্ছে
কিছু মানুষের আন্তঃক্রিয়া, আই মিন ইন্টারেকশন, আন্তঃক্রিয়া বিদ্যমান আছে যেখানে তারা পরস্পরকে সহযোগিতা করে। এই সহযোগিতার সম্পর্কের মধ্য দিয়ে যে আন্তঃক্রিয়া, সেটির বাস্তব রূপই হচ্ছে সোশ্যাল রিলেশনশিপ, এবং সেটি হচ্ছে সোসাইটি। তাহলে সোসাইটির ক্ষেত্রে এখন তোমরা মনে রাখো যে আমরা এই যে তুমি দেখো যে আমরা এখানে ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলেছি। ক্যারেক্টারিস্টিক্সে কি কি জিনিস আছে, যে ক্যারেক্টারিস্টিক্সে তোমার আছে কি কি আছে, এই কয়েকটি হচ্ছে যে সমাজ হবার জন্য শর্ত। এই শর্তগুলো কিন্তু তোমার থাকতেই হবে, তাহলে না হলে সমাজ হবে না। তাহলে প্রথম শর্ত আমরা কি বলেছি, যে কালেকশন অফ পিপল, একদল মানুষ, সেটা 2 জনের বেশি হতে পারে, 3 জন হতে পারে, 5 জন হতে পারে, 5 কোটি হতে পারে, এমনকি 150 কোটি হতে পারে। কারণ কি, যে আমরা যদি পুরো চায়না একটা রাষ্ট্রের সমস্ত লোকদেরকে একটা সোসাইটি হিসেবে আমরা কাউন্ট করতে পারি। আমরা ইন্ডিয়া 130 crore, আই মিন 1.38 বিলিয়ন পিপুল বাস করে ইন্ডিয়াতে। ইন্ডিয়ার লোকদেরকে আমরা একটা সোসাইটি হিসেবে ট্রিট করতে পারি। তো আবার 3 জন নিয়েও যেমন একটা সোসাইটি হয়, আবার 150 কোটি নিয়েও একটা সোসাইটি হতে পারে। যে কোনো অবস্থাতেই হবে, কিন্তু এই কালেকশন অফ পিপল, কিছু সংখ্যক মানুষ, একদল মানুষ থাকতে হবে। তারপরে 2 নাম্বার শর্ত কি থাকবে, মিউচুয়াল রিলেশনশিপ। মিউচুয়াল রিলেশনশিপটা কিন্তু থাকতে হবে, পারস্পরিক সম্পর্কের কথা আমরা বলেছি। নেক্সট ওয়ান হচ্ছে ইন্টারেকশন। ইন্টারেকশন হচ্ছে যে যখন তুমি, ফর এক্সাম্পল, তুমি ক্লাসরুমে বসে আছো, টিচার লেকচার দিচ্ছে, এই যে আমি লেকচার দিচ্ছি, সেখানে তুমি কি করলা, যে তোমার বন্ধুর গায়ে হয়তো ছোট্ট করে একটা টোকা দিলা, যে যাতে করে টিচার দেখতে না পায়। আবার তোমার বন্ধু তার উত্তরে তোমার চোখের দিকে তাকালো, তুমি হয়তো একটা কিছু মিন করলা, সে কি করলো, তখন তোমার দিকে কলমটা এগিয়ে দিল। কেউ কিন্তু কারোর সাথে কথা বলে নাই। কাজেই সমাজ হওয়ার জন্য যে কথা বলাটা শর্ত, সেটা সব সময় নয়, কিন্তু যেটা ইন্টারেকশনটা কিন্তু মাস্ট। তাহলে এই যে তুমি টোকা দিলা, কিন্তু তুমি যদি অপরিচিত একজন মানুষের গায়ে টোকা দাও, সে কিন্তু মাইন্ড করতে পারে, কিন্তু তোমার বন্ধু করবে না। কেন? যে সে জানে যে তোমার টোকা দেওয়ার এই মিনিংটা কি। অথবা তুমি তাকে ক্লাসের মধ্যেই, তোমার 2 বেঞ্চ 3 বেঞ্চ পরে একজন বসে আছে, জাস্ট যার দিকে তাকিয়ে তুমি চোখে একটা কিছু, চোখের পলক ফেললা কোনো বিশেষ একটি ভঙ্গিতে, তখনই কিন্তু সে বুঝে যাবে যে তুমি আসলে কি মিন করেছো। এই যে তোমার মিনিংটা, তোমার এটাকে আমরা বলি কি, গেস্টার। এই গেস্টারের মিনিংটা কিন্তু তুমি যেটা করেছো, ও যেটা করেছে, তুমি যা বুঝিয়েছো, ও কিন্তু সেটা বুঝেছে। দিস ইজ ইন্টারেকশন, প্রসেস অফ ইন্টারেকশন। এবং এই প্রসেস অফ ইন্টারেকশনের মধ্য দিয়েই কিন্তু রিলেশনশিপ এগিয়ে যায়। হয়তো তুমি খেয়াল করো যে এটার উপরে কিভাবে সোশ্যাল রিলেশনশিপ ডিপেন্ডেন্ট, এটা কিভাবে সোশ্যাল রিলেশনশিপকে নিয়ন্ত্রণ করে। আমি তোমার একটা উদাহরণ দিচ্ছি। তোমার একজন বন্ধু, হয়তো তোমরা 5-7 জন এক জায়গায় বসে আছো, সেখানে কোনো একজন বন্ধু তোমাদেরকে হাসানোর জন্য একটা কিছু বলল, আমরা যেটাকে বলি যে কৌতুক, কোনো এই ধরনের কিছু একটা বলল। তুমি কি করলা, না হেসে তোমার ভুরু কুচকে তার দিকে তাকিয়ে থাকলে। এখন ভুরু কুচকে তাকিয়ে থাকলে সে কি মিন করতে পারে, তোমার বন্ধু যে কৌতুক বলল, সে মিন করতে পারে যে তুমি তার এই কৌতুক বলাটা পছন্দ করনি, অথবা তুমি তাকে কি করেছো, তুমি তাকে একটা স্টুপিড ভেবেছো। এবং এর ফলে কি হবে, সে আবার ওটা থেকে সে মনে মনে অন্য একটা চিন্তা করবে, আরে আমি ওদের জন্য একটা হাসির কথা বললাম, ও তো হাসির গল্প বললাম, ওর যদি হাসি নাও আসে তাহলেও তো ভদ্রতা করে একটু হাসতে পারতো, অমন করে আমার দিকে তাকালো কেন, যা ও আবার যখন কিছু করে আমি ওরটায় সাড়া দিব না। দিস ইজ কল্ড ইন্টারেকশন। এটা কিন্তু যে প্রত্যেক সময়ই আদান প্রদান চলছে, একটার কাউন্টারে আর একটা হতে আছে, এটার নামই হচ্ছে ইন্টারেকশন। আসলে দিস ইজ প্রসেস অফ ইন্টারেকশন। এটা কিন্তু থেমে থাকে না, এটা ক্রমাগত অগ্রসর হতে থাকে। সেটি হলো তোমার ইন্টারেকশন। একটা সমাজ হওয়ার জন্য, রিলেশনশিপ বিল্ড আপের জন্য আমরা বলি কি, যে সমাজে প্রথম হচ্ছে যে ইন্টারেকশন, দেন রিলেশনশিপ, দেন তোমার সোসাইটি, দেন কোঅপারেশন। এখন আসো তুমি কোঅপারেশনের কথা। কোঅপারেশনের ব্যাপারটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তির কাঙ্ক্ষিত কোনো উদ্দেশ্য হাসিলের জন্য তাকে সহযোগিতা করা, এটার নাম হচ্ছে কোঅপারেশন। এখন তুমি আসো যে এই প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটির সঙ্গে সম্পৃক্ত। ফর এক্সাম্পল, যে তুমি বাসে বসে আছো, বাসে প্রতিটা সিট 2 জন বসার জন্য। এখন তুমি বসেছিলা, তুমি একা ছিলা,
তোমার অন্য সিটটায়, তোমার পাশের সিটটায় কোনো লোক ছিল না, তুমি বসে আছো, এখন একজন লোক আসলো বসার জন্য, তুমি কি করলা যে তুমি ওটার সিটটার, ধরো সিটটার 2/3, 70%, 75% দখল করে আরামে বসেছিলা, কিন্তু যেই একজন লোক আসলো তখন তুমি চট করে নিজেকে গুটিয়ে নিলা, তার জন্য খানিকটা জায়গা ছেড়ে দিলা। ইট ইজ গেস্টার, গুড গেস্টার। এই গুড গেস্টারটা কি করে, এটার নাম হচ্ছে ইন্টারেকশন। তখন ওই ব্যক্তিও আবার ধরে নেয় কি যে তুমি তাকে কোঅপারেট করছো, তুমি তাকে এই যে তার আশাটাকে তুমি ওয়েলকাম করছো, তুমি উষ্ণভাবে এটাকে গ্রহণ করছো। দিস ইজ কল্ড কোঅপারেশন। এভাবেই ইন্টারেকশন থেকে কোঅপারেশনে পরিণত হয়। এবং এই কোঅপারেশনটা এবার কি করে, পরবর্তী সম্পর্ক, ওই ব্যক্তি যতক্ষণ তোমার সাথে বাসে যাবে তার সঙ্গে সম্পর্কটা কিন্তু ওই ব্যক্তি কিন্তু মনে রাখবে যে উনি যখন প্রথম এসে সিটে বসেছিল তখন কিন্তু তুমি তাকে কিভাবে তাকে নিয়েছিলা, তাকে ওয়েলকাম করেছো, তাকে তুমি ওয়ার্মলি ওয়েলকাম করেছো, সেটি কিন্তু সে মনে রাখে। এবং তখন কি হয় যে তোমার পকেট থেকে একটা কলম পড়ে গেল, তখন আবার সে কি করবে, যে চট করে সে তোমার 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 বেন্ডিং হওয়ার আগেই, বাঁকা হওয়ার আগেই সে বাঁকা হয়ে কলমটা তুলে তোমার হাতে দিয়ে দেবে, যে এই যে আপনার কলমটা। সো এইটা হচ্ছে কোঅপারেশন। এইভাবে কোঅপারেশন গুলো, মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্স, এটিও তোমার এই কোঅপারেশনের কি বলে, যে সোসাইটির একটি শর্ত। তা হয় কি, যে একটা সমাজে যখন অনেকজন লোক বাস করে, প্রত্যেকে প্রত্যেকের উপরে তোমার নির্ভরশীল হয়ে পড়ে, সেই জন্য আমরা এটাকে বলি যে মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্স, অনেকভাবেই অনেকের সাথে সম্পৃক্ত। এখন বাংলাদেশে অনেক তোমার পরিবর্তন হয়েছে, তুমি এখন হয়তো জিনিসটা বুঝতে পারবে না, কিন্তু আজ থেকে অনেক আগে এই বিষয়গুলি ছিল। সেটি হচ্ছে কি, যে একটা গ্রামের সকল লোকের পানি খাবার উৎস ছিল একটাই, সেখান থেকে সবাই খাবার পানি সংগ্রহ করত। এখন সেই খাবার পানি সংগ্রহ করতে গিয়ে তোমার তাহলে কি, এখানে ইন্টারডিপেন্ডেন্স। এখন যে কাছে আছে সে যদি বলে যে না, অথবা যার বাড়ির উপরে খাবার পানির টিউবওয়েল বা অন্য কোনো সোর্স ছিল, সে যদি বলতো যে না, আমি অন্যদেরকে এটা স্পর্শ করতে দেব না, তাহলে কি মানুষের কষ্টটা বাড়তো। আবার তুমি, সে যে তোমার জন্য পানি খাওয়ার ব্যবস্থা করেছে, এর জন্য হয়তো তুমি তাকে আরেক জায়গায় সুবিধা করে দিচ্ছ। দিস ইজ কল্ড মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্স। তারপরে হচ্ছে কি, যে ওন কালচার। ওন কালচার হচ্ছে যে একই ধরনের কালচার, কি আমরা একটু পরেই ডিফাইন করব, বাট এখানে যে প্রত্যেক একই সোসাইটির মানুষ যারা, তাদের একটি কমন কালচার থাকে, একই ধরনের একটি সংস্কৃতি থাকে, সাংস্কৃতিক কার্যক্রম থাকে। যেমন ধরো যে আমরা কি অ্যাকচুয়ালি বাংলাদেশে আজ থেকে তোমার 50-60 বছর আগেও তোমার নিউ ইয়ার সেলিব্রেশন এরকম ছিল না এখন যেরকম হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষের কি ছিল, হয়তো বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করতো, পূজা উদযাপন করতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে এখন এটা যুক্ত হয়েছে। তো এখন কি, যে সবাই শেয়ার করছে। এখন সবাই, আমি দেখলাম যে এবার আমি 1 তারিখে গ্রামে ছিলাম, তো দেখলাম যে গ্রামের মানুষরা হাট বাজারে পটকা ফুটাচ্ছে, তারপরে তোমার এরকম পিকনিক টিকনিক, রাতের বেলায় জেগে খাবার দাবার রান্না করা, হ্যান ত্যান অনেক জায়গায় হচ্ছে। সো দিস ইজ কমন, কমন টু অল। একটি সোসাইটির সকল লোকের মধ্যে। এটি ভালো বা মন্দ সেটা আমি বলছি না, কিন্তু কথা হলো দিস ইজ কমন, কমন কালচার। যে এইভাবে আমাদের এই যে তোমার যে পহেলা বৈশাখ উদযাপন, এটি কিন্তু আজ থেকে ধরো 40-50 বছর আগে এরকম ছিল না। এখন যেরকম হচ্ছে, মানুষ কেনাকাটা করছে ইত্যাদি ইত্যাদি, মানুষ একটা পয়সার মিষ্টি ছাড়া আর কিছুই কিনতো না, কিন্তু এখন কিন্তু প্রচুর কেনাকাটা, কাপড় চোপড় হ্যান ত্যান হচ্ছে, বাট কমন। তো এটাও আমি বলছি না, ভালো বা মন্দ কোনোটাই বলছি না, কিন্তু দিস ইজ কালচার, এটা ওয়ে অফ লাইফ। লাইকনেস অর ইউনিফর্মিটি, তারপরের শর্তটা হচ্ছে যে অনেক ব্যাপারে একটা সমাজের মানুষের মধ্যে অনেক ব্যাপারেই তোমার সমরূপতা থাকবে, একই রকম তারা। মানে কি একই রকম, মানে কি হয়তো একই রকম খাবার খায়, খাবার খাওয়াটা তুমি অত, যদি আরো তুমি এটাকে প্রিসাইজ করতে পারো, আরো প্রিসাইজ ফর্মে বলতে পারো, সেটি হচ্ছে যে একই ধরনের টেস্ট। খাবারের উদ্দেশ্য কি, যে ক্ষুধা পূরণ বা আমাদের শরীরে শক্তি অর্জন করা, কিন্তু কথা হলো যে টেস্টের মধ্যে। ভাত কিন্তু তোমার বাংলাদেশের মানুষরাও ভাত খায়, থাইল্যান্ডের মানুষরা ভাত খায়, ইন্ডিয়ার মানুষরা ভাত খায়, পৃথিবীর চায়নারও বেশিরভাগ মানুষই ভাত খায়, তাদের প্রধান খাবার। কিন্তু এই খাবারের যে টেস্টটা, টেস্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তারপরে তোমার যেভাবে রান্না করা, যেভাবে পরিবেশন করা, এই জিনিসগুলো কিন্তু তোমার, এটা কিন্তু তোমার কি বলে, আলাদা, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায়। আমি মালয়েশিয়াতে দেখলাম যে তোমার সেখানে কি আছে, সেখানেও মানুষেরা কিন্তু আমাদের মতো তরকারি খায়, কিন্তু ওদের বেশিরভাগ তরকারি কি, যে আমাদের ভালো লাগে না,
বাট ওইগুলো কিন্তু অনেক সুস্বাদু, অনেক সুনাম আছে। দিস ইজ টেস্ট, দিস ইজ কমন, দিস ইজ ইউনিফর্মিটি, দিস ইজ লাইকনেস। এইটা হচ্ছে যে তোমার একটা সমাজের মধ্যে থাকে। তারপরে সবশেষে মিউচুয়াল অ্যাওয়ারনেস। মিউচুয়াল অ্যাওয়ারনেস হচ্ছে যে প্রত্যেকের সামাজিক অবস্থান সম্পর্কে সচেতনতা, প্রত্যেকের অবস্থান সম্পর্কে। এটারও সোসাইটি ভেদে, এটার এলাকা ভেদে, এটার জাতি ভেদে এটার ভিন্নতা থাকতে পারে, কিন্তু কথা হলো যে একটি সোসাইটির মধ্যে এই অ্যাওয়ারনেসটা থাকবে। যে তোমার আমি এরকম মালয়েশিয়াতে আমরা দেখলাম যে তোমার একটা বাজারে গিয়ে, আমি যখন বাজারে একটা জায়গায় আমি খুঁজছি, সেটা পাচ্ছি না, তা আমি ইংলিশে তাকে বললাম যে আমি কিভাবে ওটা পেতে পারি। ভদ্রলোক বলছে, আপনি কি বাংলাদেশ থেকে আসছেন? দিস ইজ মিউচুয়াল অ্যাওয়ারনেস। আমি কিন্তু তার সঙ্গে বাংলায় কথা বলিনি, কিন্তু সে বুঝে নিয়েছে যে আমি একজন, যেভাবেই হোক আমার চাল চলন, হাঁটা চলা ইত্যাদি দেখে সে কিন্তু আইডেন্টিফাই করেছে কি যে আমি একজন বাংলাদেশি, আমি তার স্বদেশী। সো এটি হচ্ছে যে মিউচুয়াল অ্যাওয়ারনেস। তাহলে এইগুলা হচ্ছে যে সমাজ হওয়ার জন্য, তাহলে সমাজ মানে যে একদল মানুষ, এটা ঠিক আছে, কিন্তু সেটি হওয়ার জন্য পরের যে শর্তগুলোর কথা আমি বললাম, এগুলার অন্তত কয়েকটি থাকতে হবে, আর দুটি হচ্ছে মাস্ট, দুটি বা তিনটি, এটা মনে রাখবা, 2 থেকে 3টি মাস্ট। এটা না থাকলে সোসাইটি হবেই না। আর বাদ বাকিগুলোর কিছু থাকতে পারে, কিছু নাও থাকতে পারে। সেই দুইটা কি? একটা হচ্ছে যে ইন্টারেকশন, আন্তঃক্রিয়া থাকতে হবে, তাদের মধ্যে রিলেশনশিপ থাকতে হবে, এই দুটা হলো মাস্ট। 3 নাম্বার আমরা যেটা বলি কোঅপারেশন, তাদের মধ্যে সহযোগিতা থাকতে হবে। এটা মোটামুটি এই 3টা হলো যে থাকতেই হবে, তা না হলে কোনো সোসাইটি বিল্ড আপ করবে না, সোসাইটি ফর্ম করবে না, কোনো সমাজ তৈরি হবে না। আর বাদ বাকি যেগুলো, সেগুলোর কিছু থাকতে পারে, কিছু নাও থাকতে পারে, কিন্তু এই 3টা থাকতেই হবে। ওকে, সো লেটস মুভ অন। তাহলে সোসাইটিকে আমরা কিভাবে, আমরা প্রথম প্রত্যয়টি আলোচনা করলাম, সমাজবিজ্ঞানের সবচেয়ে একেবারে মৌলিক এবং প্রথম যে ফার্স্ট এন্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট যেটা কনসেপ্ট, সেটি হচ্ছে সোসাইটি। সোসাইটিকে তাহলে আমরা কি বললাম? যে এটি একটা সম্পর্কের জাল। সম্পর্কের জাল কি? এমন একদল মানুষের সম্পর্কের জাল যার মধ্যে আন্তঃক্রিয়া এবং পারস্পরিক সহযোগিতা বিদ্যমান। এভাবে আমরা এটাকে ডিফাইন করতে পারি। এটি ছবিটা তোমাদের সঙ্গে আগে কথা বলেছি আমি। এখন আমরা অন্য কনসেপ্টে যাব। এরপরে আমরা এখানে আমি তোমাদের একটু বোঝাতে চাচ্ছি যে আসলে ইন্টারেকশন এবং রিলেশনশিপ, এই দুটি প্রত্যয় বোঝার ক্ষেত্রে একটু তোমাদের মধ্যে সমস্যা থাকে, যে আন্তঃক্রিয়া বলতে আসলে কি বোঝা যায়, আর তোমার যে রিলেশনশিপ সেটির দ্বারা কি বোঝায়। আন্তঃক্রিয়া আসলে আমি বলেছি, দেখো এখানে দুইজন, তুমি দেখতে পাচ্ছ যে দুইটা মুখ আছে, তার মানে হচ্ছে যে প্রত্যেকটা চেহারা থেকে, তাদের দৃষ্টি থেকে, তাদের চালচলন থেকে, তাদের ভাবভঙ্গি থেকে একজন আরেকজনের কাছে অনবরত কি করছে? কিছু না কিছু মেসেজ দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে, সেটি সে আবার পাল্টা ইনফরমেশন দিচ্ছে। তুমি একটা অপরিচিত লোকের সাথে পাশাপাশি মুখোমুখি ট্রেনে বা বিমানে বা বাসে বসে আছো, সেখানে সে তোমার দিকে তাকালো, এখন সেই তাকানোর মধ্য দিয়েও তুমি কিন্তু একটা মেসেজ পাচ্ছ। আবার উল্টা তুমি তার দিকে তাকালে সেটা থেকে সে একটা, এই তোমার এই তাকানোটা কি? উইথ কাইন্ডনেস, উইথ কোঅপারেশন, আর উইথ অ্যান্টিগনিজম? কোনটা? তুমি কোনটা? শত্রুতার মনোভাব নিয়ে, অপছন্দের মনোভাব নিয়ে তার দিকে তাকাচ্ছ, নাকি তাকে পছন্দ করা, লাইকনেস নিয়ে তার দিকে তাকাচ্ছ? সেটি কিন্তু এর মধ্য দিয়ে মিন করে। এই ধরনের ব্যাপারগুলোকে আমরা বলি ইন্টারেকশন। বাংলায় আমরা সাধারণত বলি কি? আন্তঃক্রিয়া অথবা যে ভাবের আদান প্রদান। আর রিলেশনশিপের ব্যাপারটা হচ্ছে যে সেখানে এটা সুনির্দিষ্ট প্রকাশ আছে, যে আমি বলেছি কি যে উদ্দেশ্য সাধনের জন্য, কোনো একটি উদ্দেশ্য সাধনের জন্য, সেটা খুবই ক্ষুদ্র হতে পারে। আমি যে বললাম যে তোমার ওই যে একজনের কলম পকেট থেকে পড়ে গেছে, সেটি তুলে দেওয়া, এই ধরনের অতি ক্ষুদ্র কোনো জায়গা থেকে শুরু করে অতি বড় একটা কাজ করা, যা দেশের জন্য যুদ্ধ করা, এটা অনেক বৃহত্তর পর্যায়ের কাজ। আবার ছোট ছোট কাজ, যে ক্লাসটাকে তোমার সুন্দর করা, ক্লাসটাকে সুন্দর করতে কি লাগবে? তোমার ওই ক্লাসে তোমরা যতজন আছো ততজনের মধ্যে কিন্তু কোঅপারেশন। কোঅপারেশন মানে কি? যে তুমি চুপ থাকবা, অন্যজনের বসতে যেন অসুবিধা না হয়, অন্যজনের লিখতে অসুবিধা না হয়, নোট নিতে অসুবিধা না হয়, জোরে কথা এত বলবা না যাতে করে অন্যজনের ডিস্টার্ব হয়, ইত্যাদি। এই সবগুলো জিনিস হচ্ছে কোঅপারেশন। আর যখন প্রত্যেকেই এই জিনিসগুলো মেনে চলছে, এই কোঅপারেশনের মনোভাব নিয়ে
অ্যাক্ট করছে, বিহেভ করছে, তখন কিন্তু সেখানে সোসাইটি তৈরি হচ্ছে। সেটি কিন্তু তখন একটা ক্লাস সাকসেসফুল হচ্ছে। আর ওই ক্লাসের ছাত্রদেরকে তখন আমরা বলবো কি, যে দিস ইজ এ সোসাইটি। হোক সেটা একটা গ্রুপ, কিন্তু সেটাকে আমরা তখন গ্রুপ বলবো। আজকে আমরা তোমার এই বিষয়গুলি তোমাদের সাথে আমরা আলোচনা করলাম, যে সোসাইটিটা আমরা ব্যাখ্যা করলাম। এখানে একটা বিষয় দেখ, যে এখন আমরা সোসাইটির পরে, যে সোসাইটির একটা ইভলিউশনারি প্রসেস আছে, যে অনেক দিন ধরে সোসাইটি তুমি আজকে যেভাবে দেখছো, যে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে এখন কি বিজ্ঞান, আমরা বলি যে কি সায়েন্স এন্ড টেকনোলজি, ইট ইজ এজ অফ সায়েন্স অফ টেকনোলজি, এজ অফ মডার্নাইজেশন, এটি আছে। এখন এই সায়েন্স এন্ড টেকনোলজির যুগে এখন যেরকম আছে, আজ থেকে ধরো 500 বছর 1000 বছর আগে তো এরকম ছিল না। আবার এখন থেকে 500 বা 1000 বছর আগে যেরকম ছিল, তার থেকে আরো 1000 অর্থাৎ 2000 বছর আগে তো সেরকম ছিল না। অর্থাৎ সমাজটা হয়েছে কি, যে গ্রাজুয়ালি এটা ইভলভ করেছে, এটা এগিয়ে এসেছে। এই যে ধারাবাহিকভাবে এগিয়ে আসা, এই ধারাবাহিকভাবে এগিয়ে আসার প্রক্রিয়াটাকেই আমরা বলি ইভলিউশন অফ সোসাইটি, অর্থাৎ সমাজের বিবর্তন। এখন সমাজের বিবর্তন কিভাবে, আমরা কয়েকটি প্রক্রিয়ায় ভাগ করি। যে প্রথম আমরা যেটাকে বলি, যে মানুষ একেবারে আগের দিকে একদম প্রথম মানুষ যখন, আমরা বলি যে খুব মানুষ ছোট ছোট দলে বিভক্ত হয়ে বাস করত, সেই সময়টাকে আমরা বলি হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি। প্রথম যখন মানুষ সমাজ তৈরি করেছে, সমাজ গঠন করেছে, সেটিকে আমরা বলি হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি। পরের সমাজটাকে আমরা বলি পেস্টোরাল সোসাইটিস, দেন হর্টিকালচারাল সোসাইটিস, দেন এগ্রিকালচারাল সোসাইটিস, দেন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস, অ্যান্ড এখন আমরা যেটাতে বিলং করছি, আমরা এখন যেটাকে বসবাস করছি, এটিকে আমরা বলি পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। সো আমরা এক এক করে খুব অল্প অল্প করে এটা আলোচনা করি, যে তোমার ইভলিউশন অফ সোসাইটি। প্রথম আমরা আসি যে হান্টিং এন্ড গ্যাদারিং সোসাইটি। হান্টিং এন্ড গ্যাদারিং সোসাইটি আমরা কোনটাকে বলি, একেবারে আর্লি স্টেজ, মানুষের একদম শুরুর দিকে। তখন মানুষ কি করতো, যে এমনকি নিজেদের খাদ্যটাও নিজেরা উৎপাদন করতে পারতো না। তাহলে কি করতো, তারা নেচার থেকে খাদ্য সংগ্রহ করত। নেচার মানে কি, গাছে ফল আছে সেটা, তোমার পানিতে মাছ আছে সেটা, বনে পশু আছে সেটা, এমনকি সেটা থেকে আবার তারা যে সেটা রান্না করে সেটাও হয়তো তারা জানতো না। তো সেই তাহলে কি করতো, যে বনের ফলটা কালেক্ট করে তারা খেত, তারপরে ওই যে পশুটা শিকার করে মাছটা ধরে, এইভাবে সেটাকে আমরা বলি কি, যে হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটিস, অর্থাৎ যে সংগ্রহ সমাজ। তো তখন তোমার সেই সোসাইটির বৈশিষ্ট্য কি, যে এখনকার মতো এরকম, আমি তোমার বললাম কি, যে চায়নাকে তুমি যদি একটা সোসাইটি কাউন্ট করো, তাহলে সেখানে লোক সংখ্যা কত, 150 crore। তার মানে কি, যে 1500 মিলিয়ন লোক সেখানে, 1.5 বিলিয়ন লোক সেখানে বাস করে। আবার তুমি দেখো যে তোমার এমনও সোসাইটি আছে যে খুব ছোট, বাংলাদেশে খাসিয়া সোসাইটি একটা আছে, যে তারা খুব ছোট একটা সমাজ, অল্প কিছু জনসংখ্যা, মাত্র কয়েক হাজার, 2-2.5 হাজার এরকম। তো তাহলে দেখা যাচ্ছে কি, যে তোমার সেই সময় যেটা হান্টিং এন্ড গ্যাদারিং সোসাইটির কথা আমরা বলছি, সেখানে মানুষরা খুব ছোট ছোট দলে বাস করত। ছোট ছোট দল মানে কি, আমরা বলি কি, যে 12 থেকে 70 জনের, এর চেয়ে বড় দলে বাস করা। কেন তারা এত ছোট দলে বাস করত, যে তোমার খাদ্যের অভাব ছিল, বেশি দল বড় হয়ে গেলে বেশি খাদ্য। আবার এক জায়গায় তারা থাকতো কি, তারা ছিল তোমার চলমান, তাদেরকে আমরা কি নোম্যাডিক বলি, যে তারা হেঁটে মানে এক জায়গায় খাদ্য শেষ হয়ে গেলে আরেক জায়গায় চলে যেত। এখনো কিন্তু কিছু নোম্যাডিক সোসাইটি আছে, আমাদের দেশেও আছে। আমাদের দেশে যেমন বেদে সম্প্রদায় কিছুটা বলা যায়, যে তারা কিন্তু নোম্যাডিক, তারা যে স্থায়ীভাবে বসবাস করেন এক জায়গায়। এখন যদিও বেশিরভাগই স্থায়ী বসবাস শুরু করেছে, কিন্তু এই কিছুদিন আগেও, ধরো 30-40 বছর আগে, তারা এক এক সময় এক এক জায়গায় নৌকায় করে চলতো, নৌকায় বসবাস সংসার ছিল। সো এটা হচ্ছে নোম্যাডিক, যে তাদের স্থায়ী বাসস্থান ছিল না, আর তারা কিছু উৎপাদন করতো না, আর যেটা প্রকৃতি থেকে কালেক্ট করে তারা গ্রহণ করত। এই হান্টিং এন্ড গ্যাদারিং সোসাইটিরই একটা পর্যায়ে গিয়ে পরিবারের উদ্ভব ঘটে, এবং পরিবারে মানুষ বসবাস শুরু করে। এর পরের যেটা, সেটি হচ্ছে যে পেস্টোরাল সোসাইটি। পেস্টোরাল সোসাইটি মানে কি, পশুপালন। তারা বন থেকে পশু
তোমার শিকার করতো, তো এক সময় দেখলো যে কিছু পশুকে তোমার পোষ মানানো সম্ভব, এবং পোষ মানালে কি হয় যে ওইগুলো তোমার বাচ্চা দেয়, তার মানে কি যে খাদ্যের নিরাপত্তা বাড়ে। ওই সময়টাতে হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটিতে একেবারেই মানুষের খাদ্য নিরাপত্তা ছিল না, কারণ যখন তুমি এক মৌসুমে ফল পাচ্ছ তো আর এক মৌসুমে পাচ্ছ না, এক বনে গিয়ে শিকার করতে পাচ্ছ তো আর এক বনে গিয়ে যদি সেখানে পশু না থাকে তুমি শিকার পাচ্ছ না। তার মানে কি যে ইনসিকিউরিটি অফ ফুড। কিন্তু এই পেস্টোরাল সোসাইটিতে কি করলো যে তারা দেখলো যে কিছু পশুকে পোষ মানানো সম্ভব, যেমন এই যে গরু ছাগল ইত্যাদি, এগুলা পুষলে কি হয় যে এগুলা থেকে খাদ্য পাওয়া যায়, পরবর্তী পর্যায়ে খাদ্য পাওয়া যায়। তো এটি কি করলো যে মানুষের জন্য ফুড সিকিউরিটি বাড়িয়ে দিল। ফুড সিকিউরিটি বাড়িয়ে দিলে তোমার কি হয় যে তোমার তখন আবার জনসংখ্যা বৃদ্ধি পায়। যখন মানুষের ফুড সিকিউরিটি বাড়ে তখন তোমার আবার জনসংখ্যা বৃদ্ধি পায়। কাজেই তাহলে এই প্যাস্টোরাল সোসাইটিতে এসে ফুড সিকিউরিটি বেড়ে গেল, জনসংখ্যা বেড়ে গেল, তখন এই সোসাইটিগুলো বেশ আরো দলগুলো বড় বড় হলো। এখন তোমার ওই যে বখতিয়ারি একটা উপজাতি আছে ইরানে, তারা কিছুটা তোমার এই নোম্যাডিক, যে তারা ওই যে কি বলে যে চলমান, আমরা বাংলায় কি বলি এদেরকে, যে এরা হচ্ছে যে এদের স্থায়ী কোনো বসতি নাই। তো এই বখতিয়ারিরা এখনো আছে, কিন্তু তারা বেশ অনেক বড়, তাদের জনসংখ্যা অনেক, এবং তারা তোমার এই কি বলে যে পশুপালন এখনো তারা পশুপালন করে, ভেড়া ছাগল এই জাতীয় পশুগুলো তারা পালন করে, মানে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে খাওয়াতে নিয়ে যায়। তারপরে তো এটি হচ্ছে যে প্যাস্টোরাল সোসাইটি। এই সময় কি হয়েছে যে পরিবার গঠিত হয়েছে, পরিবার শক্তিশালী হয়েছে, গোত্র বা তোমার উপজাতি গঠিত হয়েছে, ক্লান যেটাকে আমরা বলি সেটা গঠিত হয়েছে। এটি হচ্ছে প্যাস্টোরাল সোসাইটি। এখান থেকে মানুষ আরো অগ্রসর হতে হতে এক সময় কি হলো যে হর্টিকালচারাল সোসাইটিস। হর্টিকালচারাল মিন্স হচ্ছে যে তোমার কি যে উদ্যান, অর্থাৎ এটা আমরা বলি কি যে প্রথম চাষ পৃথিবীতে শুরু করেছে কারা, যে তোমার নারীরা। মানে কি নারীরা দেখলো যে তোমার বন থেকে সে দুটো ফল নিয়ে আসছে, ফল নিয়ে যেখানে থাকে খেয়ে বীজ ফেলেছে, তারপরে সেখানে আবার গাছ হয়েছে। তো সেই গাছ থেকে তোমার তারা দেখলো যে এভাবে তো তাহলে তোমার এই নতুন খাদ্য পাওয়া সম্ভব। তো এভাবে তারা গাছ রোপণ শুরু করলো। এটা এইভাবে কি এই যে যেটা এখন যে তোমার ফার্মিং, যে তোমার ফার্মিং যেটা হচ্ছে যে তোমার এই যে হর্টিকালচার, যে উদ্যান চাষ, এই উদ্যান চাষের সূচনা কিন্তু এভাবে। এবং তখন কিন্তু মানুষরা অনেকটা আগে যে নোম্যাডিক ছিল, তারা যে আগে যাযাবর ছিল, সেটির পরিবর্তে এখন কিন্তু অপেক্ষাকৃত তারা স্থায়ীভাবে এক জায়গায় বাসস্থান তৈরি করলো। তো এই স্থায়ী বাসস্থান তৈরির সবচেয়ে বড় সুবিধা হলো যে এখান থেকে মানুষের কালচার ডেভেলপ করে, সিভিলাইজেশন, মানুষ স্থায়ীভাবে ঘর বাড়ি তৈরি করার চেষ্টা করে বা করে। এইভাবে তোমার হর্টিকালচার, তাহলে হর্টিকালচারাল সোসাইটির প্রধান কথা হলো যে মানুষ কি হলো, এখানে খাদ্য নিরাপত্তা আগের অবস্থা থেকে আরো বাড়লো, এখানে তোমার এই সমাজ প্রতি বা উপজাতি প্রতি জনসংখ্যা আরো বৃদ্ধি পেল, এবং তোমার মানুষের জনসংখ্যা বৃদ্ধি পেলে এখানে অন্যান্য যেমন সমাজে তখন নেতৃত্ব তৈরি হয়েছে, রাজনৈতিক সংগঠন তৈরি হয়ে গেল, একজন উপজাতি প্রধান নির্ধারিত করা হয়, এ সময় সমাজে ধর্মের উদ্ভব ঘটে, ইত্যাদি ইত্যাদি পরিবর্তনগুলো এ সময় সাধিত হয়। এরপরের যে স্টেজ, এবং মানব ইতিহাসে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেজ, সেটি হচ্ছে যে তোমার এগ্রিকালচারাল সোসাইটি। এগ্রিকালচারাল সোসাইটি মানে কি, যে মানুষ তার নিজের খাদ্য তখন উৎপাদন করে, নিজেই উৎপাদন করে। সে কি করে, বীজ সংরক্ষণ করে, মাঠে রোপণ করে, আবার পুনরায় সে নিজের খাদ্য উৎপাদন করে। এইটা হচ্ছে এগ্রিকালচার সোসাইটির তাহলে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, যে মানুষ খাদ্য উৎপাদন করে। নাম্বার 2 হচ্ছে যে এই সময় পরিবার শক্তিশালী হয়েছে, একেবারে পরিবার আমরা বলতে পারি যে বর্তমান যে রূপ আছে সেই রূপ পেয়েছে। তারপরে কি হয়েছে, এই সময় বড় বড় রাষ্ট্র সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের জন্য রাজনৈতিক সংগঠনগুলো এগিয়ে গেছে, ধর্মগুলো এই সময় শক্তিশালী হয়েছে। বেশিরভাগ ধর্মই তোমার এগ্রিকালচার সোসাইটির তোমার ফসল, বেশিরভাগ ধর্ম তোমার বড় বড় যে সমস্ত ধর্ম আছে এগুলা তোমার যে যেমন যে তোমার ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, বুদ্ধিজম, জুডাইজম, এগুলা সবই কৃষি সোসাইটি, এগ্রিকালচারাল সোসাইটির তোমার আউটকাম। এইসব সমাজের মধ্যেই কিন্তু তৈরি হয়েছে, বড় বড় সাম্রাজ্য, বড় বড় রাষ্ট্র, এগুলাও এগ্রিকালচার সোসাইটিতে তৈরি হয়েছে। তারপরে ফাইনালি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে কি, এটা তোমরা জানো যে কখন হয়েছে এটা, তোমার এগ্রিকালচারাল সোসাইটি আমরা বলি যে এখন থেকে প্রায় 4000 বছর আগের থেকে শুরু হয়েছিল। আর ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি শুরু হয়েছে কখন থেকে, এখন থেকে আমরা বলি যে 2 থেকে
300 বছরের মধ্যে এটা শুরু হয়েছে। এটা কিভাবে, যে খাদ্য, এখানে শুধু খাদ্য নয়, অন্যান্য উৎপাদনটাও কি প্রধানত যন্ত্র নির্ভর। এই যে যান্ত্রিকতা হচ্ছে তোমার এইটার প্রধান বৈশিষ্ট্য। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, যে তোমার যান্ত্রিকতা। তার মানে কি, যে তুমি হাতে যখন কি পাচ্ছ, যে একটা ফিনিশ প্রোডাক্ট, আই মিন কি একটা পাউরুটি পাচ্ছ, এই পাউরুটি কিন্তু বহু হাত ঘুরে এসে ফাইনালি একটা মেশিনের মধ্য দিয়ে তোমার হাতে আসছে। এবং পাউরুটি যেই মেশিন তৈরি করে, তুমি একজন কৃষক একদিনে কত পরিমাণ গম বা গমের থেকে খাদ্য বা চাল উৎপাদন করতে পারে, কিন্তু একটা মেশিন কি করতে পারে, যে লক্ষ লক্ষ পাউন্ড রুটি তৈরি করতে পারে একদিনে, লক্ষ লক্ষ টন চাল উৎপাদন করতে পারে, লক্ষ লক্ষ টন গম তোমার প্রক্রিয়াজাত করতে পারে। দিস ইজ দ্য মেইন আইডিয়া অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, যে উৎপাদন কি, যে বহু গুণ বেড়ে গেছে। আর এবং উৎপাদনটা কি কৃষির মধ্যে যুক্ত হয়েছে। এখন তুমি দেখো যে তোমার, আমরা যখন ছোট ছিলাম, যে 1 বিঘা জমিতে কত আলু হতো, ধরো তোমার 80 to 100 কেজি। আর এখন কি হচ্ছে, যে তোমার কত, যে তোমার অ্যারাউন্ড 100 মন্স, তার মানে কি, যে তোমার 10,000 কেজি, যে এরকম তোমার হচ্ছে। তো এই যে বহুগুণ, তার মানে প্রধান বৈশিষ্ট্য হলো যে উৎপাদনটা চলে যায় কোথায়, যান্ত্রিকতা নির্ভর, যন্ত্র নির্ভর। আর 2 নাম্বার হচ্ছে যে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পায়। এবং এর ইয়েটা হলো কি, এর আউটকাম কিন্তু অনেক। এর আউটকাম হচ্ছে যে আগেও নগর ছিল, কিন্তু এখন নগরায়ন আরো দ্রুত হচ্ছে, তোমার কমিউনিকেশনটা অনেক দ্রুততর হচ্ছে। মানুষরা এখন এক জায়গায় বসে অনেক কাজ, এই যে তোমার আর আমরা সামনে নাই, তোমার ক্লাসটা আগে ছিল কি, যে তোমার কি, যে তোমার গুরুর বাড়িতে তোমার যে তার শিষ্যরা ছাত্ররা যেত, তার বাড়িতে থাকতো, থেকে তারপরে বিদ্যা অর্জন করত। আর এখন কি হচ্ছে, যে তোমরা আমাকে পাচ্ছ না, আমি তোমাদের পাচ্ছি না। ইনফ্যাক্ট অনেকের সঙ্গেই আমাদের হয়তো বা মুখোমুখি পরিচয় নাই, কিন্তু তারপরেও কিন্তু আমরা আমাদের যে পারপাস, সেটি কিন্তু আমরা সার্ভ করতে পারছি। আমাদের পারপাসটা, আমাদের কি, সেটি আমরা অ্যাচিভ করতে পারছি। এটা হচ্ছে যে তোমার এই ইন্ডাস্ট্রিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির একটা বৈশিষ্ট্য। এই ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিরই আরো অগ্রসর রূপ, সেটা হচ্ছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। মানে আমি এখন সর্বশেষ যে উদাহরণটা দিলাম, এটি কিন্তু পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির বৈশিষ্ট্য। তার মানে কি, আমি এখন এখানে বসে মিটিং করছি হয়তো তোমার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায়, অথবা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা লাইভ ইন্টারভিউ করছি আমি এখানে বসে, বা আমার ইন্টারভিউ কে নিচ্ছে ওখানে বসে, ইউএসএ তে বসে। তো এইসব হচ্ছে যে তোমার পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এখানে কর্পোরেট অর্গানাইজেশনের উদ্ভব ঘটেছে। পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে কর্পোরেট, তোমার কি বলে, যে কর্পোরেট তোমার যে ইনস্টিটিউশন, সেটির উদ্ভব ঘটেছে। এই কর্পোরেশনগুলো কিন্তু এখনকার সমাজের প্রধান বৈশিষ্ট্য এই পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির। কারণ হচ্ছে কি, যে ফর এক্সাম্পল, যে বাংলাদেশে গার্মেন্টসে একটা কাপড় তৈরি হচ্ছে, কিন্তু তুমি বিশ্ববাজারে গিয়ে কিন্তু দেখতে পাবে না কোথাও বাংলাদেশের কোনো কোম্পানির নামে কোনো কাপড় পাওয়া যায়। এই কাপড়গুলো তুমি পাচ্ছ ওই যে এডিডাস আছে, তারপরে তোমার এই যে নাইকি আছে, তাদের নানা পণ্য, কিন্তু ওটি তৈরি হচ্ছে কিন্তু বাংলাদেশে। ওইটার মালিকও বাংলাদেশ না, ওইটা বাংলাদেশি মালিকানায় নাই। ওটার যারা টেকনিশিয়ান, তারা আইডিয়া গুলো যারা দেয়, ডিজাইন যারা করে, যারা কেউই কিন্তু বাংলাদেশি না, বাট পণ্যটা তৈরি হয় বাংলাদেশে। আবার ওটার প্রধানত ভোক্তাও কিন্তু বাংলাদেশি না, ভোক্তাটা হচ্ছে ইউরোপ আমেরিকার লোকজন। তো সুতরাং এই যে ব্যাপারগুলো, যে তোমার এটি হচ্ছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির বৈশিষ্ট্য, যে কর্পোরেট অর্গানাইজেশনগুলো আসলে উৎপাদন প্রক্রিয়াটা বা উৎপাদন খাতগুলোকে নিয়ন্ত্রণ করছে, কর্পোরেট অর্গানাইজেশন। এটি হলো যে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। তাহলে মোটামুটি আমরা সোসাইটি দেখলাম, সোসাইটিকে ডিফাইন করলাম। সোসাইটিকে ডিফাইন করার পরে আমরা কি দেখলাম, যে তোমার সোসাইটির ক্যারেক্টারিস্টিক্স দেখলাম। ক্যারেক্টারিস্টিক্স দেখার পরে সোসাইটির যে মেইন ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, যেটা বাদ দিলে সোসাইটি হবেই না, সেটি হচ্ছে কি, যে তোমার ইন্টারেকশন, সোশ্যাল রিলেশনশিপ এবং কোঅপারেশন। এছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। তারপরে ফাইনালি আমরা আলোচনা করলাম কি, যে ইভলিউশন অফ সোসাইটি, সোসাইটির সমাজের বিবর্তন। সমাজের বিবর্তন কিভাবে হয়েছে আমরা দেখলাম, যে এই কয়টা স্টেজে। প্রথমটাকে আমরা কি বলেছি, যে সংগ্রহ সমাজ, তাই না, শিকার ও সংগ্রহ সমাজ। তারপর এটাকে কি বলেছি, যে তোমার
কি বলে উদ্যান চাষ কি বলে পশুপালন সমাজ, তারপরেরটা হচ্ছে কি যে উদ্যান চাষ সমাজ, তারপরেরটা হচ্ছে এগ্রিকালচারাল সোসাইটি। এই হান্টিং এন্ড গ্যাদারিং থেকে এগ্রিকালচার হচ্ছে মানব সমাজের সবচেয়ে বড় অর্জন। কারণ এই যে আমরা সভ্যতার কথা বলি, এই সকল সভ্যতা কিন্তু পৃথিবীতে যত সভ্যতা আছে তোমরা শুনেছ, সিন্ধ সিভিলাইজেশন, ইজিপশিয়ান সিভিলাইজেশন, এই রকম যত রকমের গ্রিক, রোমান, এরকম আরব, যত রকমের সিভিলাইজেশন আছে সব সিভিলাইজেশন কিন্তু এই কৃষি সভ্যতার অবদান, কৃষি সমাজের অবদান। অর্থাৎ কৃষি কিন্তু মানুষকে এই যে মানুষের সামনে অবসর এনে দিয়েছিল, অনেক সম্পদ সমাজে তৈরি হয়েছিল, যার ফলে মানুষ সৃজনশীল কাজে বেশি সময় দিতে পেরেছে। এই জন্য মানুষের এই যে জ্ঞান বিজ্ঞান সভ্যতায় তার তোমার একেবারে যে ঐতিহাসিক তোমার একেবারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছিল এই এগ্রিকালচারাল সোসাইটিতে। এরপরের এটাও ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, সেটিও খুবই ইম্পর্টেন্ট, কারণ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির মধ্য দিয়ে মানুষ এগ্রিকালচার সোসাইটি থেকে অনেক অগ্রগতি অর্জন করলো। আর এটার প্রধান বৈশিষ্ট্য হলো যে উৎপাদনে যন্ত্র নির্ভরতা, যান্ত্রিকতা, শিল্প নির্ভরতা। ফাইনালি পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি হচ্ছে কি, এটি হলো যে তোমার যে কর্পোরেট অর্গানাইজেশন। এখানে মালিকানা আসলে ব্যক্তির হাত থেকে কর্পোরেশনের হাতে প্রধানত চলে যায়, এবং সমাজের অন্যান্য যেসব প্রতিষ্ঠান, রাষ্ট্র, ধর্ম ইত্যাদি প্রতিষ্ঠানও কিন্তু গুরুত্বপূর্ণভাবে এই সমস্ত কর্পোরেশনগুলো যারা নিয়ন্ত্রিত হয়। এটি হচ্ছে এই পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির বৈশিষ্ট্য। তো আজকের এই ক্লাসে তোমাদের যেহেতু আজকে শুরু, এই জন্য আমি আর নতুন কোনো প্রত্যয় বা নতুন কোনো কনসেপ্ট আর তোমাদের সামনে আনলাম না, এগুলি ছিল আমাদের আজকের। আর এই প্রসঙ্গে আমি তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের যে গ্রুপ আছে কলেজের, এই গ্রুপে তোমরা পার্সোনাল কোনো কমেন্ট করবে না, বা তোমাদের একজন বন্ধু আরেকজনকে উদ্দেশ্য করে বা হাসি ঠাট্টা ইত্যাদি এই ধরনের কমেন্ট করবে না। তবে হ্যাঁ, যেগুলা কমেন্ট, যে তোমার এই ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, সেগুলো করবে। এছাড়া তোমরা আমাদের অ্যানি ম্যাডাম একটি গুগল ক্লাসরুম খুলেছে, তোমাদের বন্ধু বান্ধবরা এখনো যারা যুক্ত হয়নি সেটার সঙ্গে সবাইকে তোমরা যুক্ত হতে বলবে। ওখানে তোমাদের ইমেইল দিলেই, অ্যানি ম্যাডামের ওখানে ইমেইল দিলে অ্যানি ম্যাডাম তোমাদেরকে যুক্ত করে নেবে। তো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।